ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা। শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির। লিখেছেন শঙ্করী প্রসাদ বসু, অধ্যাপক এবং প্রধান, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ পাঠ করব নিবেদিতার ধ্রুব মন্দিরের অষ্টম পর্ব। গুরুবাদী এই সমাজে নিজে গুরুর আসনে বসে থেকেও এই নারী যখন বলেছেন ঐহিক বিষয়ে গুরুর সব কথা মানবার প্রয়োজন নেই, সৎ বুদ্ধি প্রণোদিত হয়ে ক্ষেত্র বিশেষে গুরুর অননুমোদিত কর্ম করলেও তা গুরুর শ্রেষ্ঠ সেবা, তখন তার প্রচণ্ড চিত্ত শক্তি যে কোনো সময়ের পক্ষেই অত্যাশ্চর্য ব্যাপার। এদেশীয় ছুত মার্গী রক্ষণশীলতার পুরো রূপ নিবেদিতা গোড়ায় বুঝতে পারেননি বলে তাকে স্বগৃহে আশ্রয় দিয়ে শ্রীমা কতখানি মনোশক্তির পরিচয় দিয়েছিলেন তার ধারণা করা তার পক্ষে সম্ভব হয়নি। অল্পদিন পরে তা কিছুটা বুঝে তিনি জোর করে কাছাকাছি অন্য একটি বাড়িতে উঠে যান। এ কথা তিনি আচার্যদেব গ্রন্থে বলেছেন, কিন্তু শ্রী মায়ের সংসারে তার অবাধ যাতায়াত ছিল। বহু সময় সেখানে কাটাতেন ও মায়ের সেবা শুশ্রূষা করতেন অবাধে। তার পাঠানো ভোগকে গ্রহণ করার ব্যাপারে ঘরোয়া চাঞ্চল্য ঘটলে শ্রী মা কেমন কঠোরভাবে তাকে নিরস্ত করেন তাও আগে দেখেছি। নানা পরিবেশে ও পরিস্থিতিতে নিবেদিতা শ্রী মাকে তার এই আশ্চর্য বুদ্ধি ও বিচক্ষণতার পরিচয় দিতে দেখেছেন। মহিলা হিসাবে নিবেদিতা জানতেন মহিলাদের দলকে একই সঙ্গে সন্তুষ্ট ও নিয়ন্ত্রিত রাখতে কতখানি ব্যক্তিত্ব ও বিচক্ষণতার পরিচয় দিতে হয়। মাতা ঠাকুরানীর সঙ্গে পরিচয় গোড়াতেই তার সে কথা মনে হয়েছিল। তার মহিমার একটা উত্তম দৃষ্টান্ত দিই। কলকাতায় তিনি যখন থাকেন তখন সদা সর্বদা 14-15টি উচ্চবর্ণের হিন্দু মহিলা তাকে ঘিরে থাকেন, যারা রাগারাগি ঝগড়াঝাটি করে সকলকে অস্থির করে মারতেন। যদি না তিনি তার অপূর্ব বিচক্ষণতা এবং প্রফুল্লতা দ্বারা এদের মধ্যে স্থায়ী শান্তি রক্ষা করে চলতেন। এই কথা বলে নিবেদিতা নিজে কিন্তু বিচক্ষণতার পরিচয় দেননি, সুতরাং কৌতুকে তারপরেই লিখেছেন, তাই বলে সত্যিই আমি ওইসব মহিলার স্বভাবের বিরুদ্ধে কোনো কটাক্ষ করছি না। আমি নারী জাতির সাধারণ স্বভাব অনুমান করে এই কথা বলছি। নিবেদিতা কলকাতায় আসার কিছু পরে এমপ্রেস নামক সচিত্র ইংরেজি পত্রিকায় ভারতীয় সমাজের অন্তর্দেশের বিবরণ লিখতে শুরু করেন। সেজন্য তিনি তার বিদ্যালয়ে মেয়েদের ছবি তুলিয়ে প্রকাশ করেন। অন্তরঙ্গ মহলে তার বিরুদ্ধে সমালোচনা হয়েছিল। সেই সময় তাকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন শ্রী মা। নিবেদিতা 18 জুন 1899 চিঠিতে লিখেছেন, আমার জেনানা প্রবন্ধ বেরুবার পর মাতা দেবী যখন শান্তভাবে বললেন সন্তোষিনীর মা তার ছবি তুলতে দিয়ে আসলে তাকেই সাহায্য করেছে, তখন তার মূল্য আমার কাছে কতখানি ছিল নিশ্চয় বুঝবে। একই চিঠিতে সদানন্দের বিরুদ্ধে বিকট মিথ্যা দুর্নামের বিরুদ্ধে সদানন্দকে সমর্থন করতে মাতা দেবীকে দেখে নিবেদিতা লিখেছেন, মা যে কি সবে বুঝতে আরম্ভ করেছি। এই সবে বুঝতে আরম্ভ করা শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছিল আমরা তা দেখেছি এবং আরও দেখব। সে যাই হোক, শ্রীমায়ের বুদ্ধি বিবেচনার নানা প্রসঙ্গের উল্লেখ নিবেদিতার চিঠিপত্রে ছড়িয়ে আছে দেখা যায়। জগদীশচন্দ্র বসু চেয়েছিলেন তার ছোট্ট এক ভাগিনেয়কে
আনন্দমোহন বসুর পুত্রকে নিবেদিতার কাছে কিছুদিন রেখে দেবেন উন্নততর শিক্ষার জন্য। কিন্তু তার আশঙ্কা ছিল সারদা দেবী বোধ হয় সে প্রস্তাবে রাজি হবেন না। নিবেদিতা কিন্তু শ্রীমাকে জানতেন বলে মনে করেছিলেন। না, উনি আপত্তি করবেন মনে হয় না। ৪ এপ্রিল ১৯০১-এর চিঠি। বাগবাজারে হিন্দু মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপনের ক্ষেত্র শ্রীমা বহুলাংশে প্রস্তুত করে দিয়েছিলেন। ক্রিস্টিনও তার কাজ আরম্ভ করার আগে শ্রীমায়ের কাছ থেকে সেই সাহায্য চেয়েছেন। ক্রিস্টিন বিধবাদের মধ্যে কাজ করতে রাজি যদি সে তার পুরনো শক্তি ফিরে পায়, আর যদি মাতা দেবী কলকাতায় ফিরে এসে তার ক্ষেত্র প্রস্তুত করে দেন। ২৪ ফেব্রুয়ারি ১৯০৪-এর চিঠিতে নিবেদিতা লিখেছেন, মাতা দেবী এখন এখানে আছেন। কি ছোট্ট, রোগা আর কালো হয়ে গেছেন। গায়ে থাকার কষ্টে শরীর যেন একেবারে ক্ষয়ে গেছে, কিন্তু পূর্বের মতোই সেই স্বচ্ছ বুদ্ধি, উন্নত মর্যাদা, নারীত্বের মহিমা অবিকল। নিবেদিতা প্রতিদিনের ছোটখাটো ঘটনায় ওই শ্রী মায়ের প্রজ্ঞা মহিমা দেখেছেন, বড় ঘটনাতেও দেখেছেন। তেমনি একটি ঘটনার কথা তিনি অবশ্যই জানতেন, যার সূচনা স্বামীজির জীবনকালে, সমাপ্তি স্বামীজির দেহান্তের অল্প পরে। ঘটনাটি বাহ্যত ঘন ঘটা সম্পন্ন নয়, কিন্তু মনোলোকে তার অসীম গুরুত্ব। শ্রীরামকৃষ্ণ যে কেন সারদা দেবীকে স্বয়ং সারদা সরস্বতী জ্ঞান দেবী মনে করতেন, তার কিছু আভাস ঘটনাটির মধ্য থেকে পাওয়া যায়। ঘটনাটি বিবেকানন্দ জীবনীতে গুরুত্বযুক্ত। স্বামীজি দূর হিমালয়ে মায়াবতী অদ্বৈত আশ্রমে গিয়েছিলেন ১৯০১ জানুয়ারি মাসে। অদ্বৈত আশ্রমের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সেভিয়ারের দেহত্যাগে শোকার্ত মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দিতে, সেই সঙ্গে তার স্বপ্নের অদ্বৈত আশ্রমের বাস্তব আকার দেখতে। অদ্বৈত আশ্রমে বিশুদ্ধ অদ্বৈতের সাধনাই যদিও একমাত্র অনুমোদিত, তথাপি স্বামীজির ২-১ সন্ন্যাসী শিষ্য একটি ঘরে শ্রীরামকৃষ্ণের পট পূজা করছিলেন। স্বামীজি অদ্বৈত আশ্রমের এই নীতি লঙ্ঘনে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তার ইচ্ছার সম্মানে পট পূজা বন্ধ করেও দেওয়া হয়। তথাপি স্বামীজির উক্ত শিষ্যরা মন থেকে সন্তুষ্ট হননি। তাদের সংশয় এমনই গভীর ছিল যে স্বামীজির ইচ্ছাকে পর্যন্ত প্রশ্নাধীন করে তারা শ্রী মাকে পত্র দিয়েছিলেন। শ্রী মা তার যে উত্তর দেন রামকৃষ্ণ সংঘের ইতিহাসে সেটি অমূল্য দলিল। তার মধ্যে রামকৃষ্ণপন্থীরা চরমে কোন মতবাদী, দ্বৈত না অদ্বৈতবাদী, তা চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে। কিন্তু এই পত্রের মধ্যে শ্রী মায়ের চরিত্রের আগ্নেয় রূপ কম উদ্ঘাটিত হয়নি। তিনি যে একেবারে নির্বিকার সত্য সূর্য তা ওখানে প্রমাণিত। পত্রটির একটি প্রতিলিপি সৌভাগ্যের বিষয় আমি ব্যাঙ্গালোর রামকৃষ্ণ মঠ থেকে আবিষ্কার করতে পেরেছি। 15 ভাদ্র 1309 তারিখে লিখিত ওই পত্র মধ্যে শ্রীমা বলেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী। সারদা দেবীর এই বক্তব্য আমাদের চমকিত নয়, একেবারে স্তম্ভিত করে দেয়, বিশেষত যদি পত্রটির পটভূমিকার কথা স্মরণ করি। সারদা দেবীর যিনি স্বামী, গুরু, ঈশ্বর, যার পূজায় তার জীবনের প্রতিটি মুহূর্ত নিয়োজিত, সেই রামকৃষ্ণের পট পূজা বন্ধ করার ঔচিত্য সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। সেখানে তিনি কোন উত্তর দিলেন? না, অদ্বৈত আশ্রমে শ্রীরামকৃষ্ণ পূজা বন্ধ করিয়ে স্বামীজি ঠিকই করেছেন।
আমাদের লৌকিক বুদ্ধিতে এ বস্তু অলৌকিক। এ জিনিস একমাত্র শ্রীরামকৃষ্ণ পত্নীর পক্ষেই করা সম্ভব। নিবেদিতা অবশ্যই এ ঘটনার কথা জানতেন। এমনই ঘটনাসমূহের মধ্য দিয়ে শ্রী মায়ের জ্ঞানময়ী মূর্তি তার গোচর হয়েছে। তাই তিনি তার জীবনের শেষ পর্বের প্রধান রচনা আচার্যদেব গ্রন্থে নিম্নের কথাগুলি লিখতে পেরেছেন। নূতন আদর্শের প্রথম প্রকাশ রূপে উপস্থিত করার কালে প্রজ্ঞা ও মাধুর্যের সমন্বয় সরলতম নারী জীবনেও কিভাবে করা সম্ভবপর তাকে দেখলে তা বোঝা যায়। কিন্তু সেই সঙ্গে আমার কাছে তার অধ্যাত্ম মহিমার মতোই অপূর্ব ঠেকেছিল তার সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য, তার উদার মুক্ত মনের মহিমা। যত নূতন বা জটিল সমস্যাই তার কাছে উপস্থিত করা হোক, আমি কখনো তাকে উদার ও মহৎ সিদ্ধান্ত জ্ঞাপনে কুণ্ঠিত দেখিনি। এক দীর্ঘ নীরব প্রার্থনার মতো তার সমগ্র জীবন। ব্রাহ্মণ্য শাসিত সমাজের মধ্যে তার জীবন অতিবাহিত হলেও তিনি প্রতি ক্ষেত্রে নিজেকে পরিবেশের উপরে উন্নীত করতে পারেন। অপকৃষ্ট আচরণে যদি কেউ পীড়িত করে থাকে তাকে আর কিছু না করে এক সঘন বিচিত্র নীরবতায় নিজেকে গুটিয়ে নেন। যদি কেউ তার অভিজ্ঞতার বহির্বর্তী সামাজিক সমস্যার যন্ত্রণার কথা জানায়, তিনি তৎক্ষণাৎ অভ্রান্ত অন্তর্দৃষ্টিতে ঘটনার মর্মে প্রবেশ করে সংশ্লিষ্ট মানুষটিকে সমাধানের সঠিক পথ দেখিয়ে দেন। আর যখন কঠোরতার প্রয়োজন, সেক্ষেত্রে কোনো রকম বুদ্ধিহীন ভাবালুতায় বিভ্রান্ত হন না। যে ব্রহ্মচারীকে আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন, তাকে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে চলে যেতে হবে তার আদেশ। তার দৃষ্টিতে সাধুর আচরণ যে লঙ্ঘন করেছে, সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না। এই ধরনের দোষী এক ব্যক্তিকে একদা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, দেখছ না, ওর ভেতরের নারী মহিমাকে আঘাত করেছ তুমি, সর্বনাশ। এই কথাগুলি নিবেদিতা যখন লিখেছেন, তখনও তার মাতৃদর্শন সমাপ্ত হয়নি। আরও বছরখানেক পরে 22শে সেপ্টেম্বর 1910 তারিখে লিখেছেন, সম্প্রতি শারদানন্দের সঙ্গে যথেষ্ট দেখা সাক্ষাৎ হচ্ছে গ্রন্থ প্রকাশের কারণে, এবং যেহেতু আমি স্বামীজির প্রামাণ্য জীবনী সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে শুরু করেছি, সুতরাং সেই গোড়াকার দিনগুলিতে যেন ফিরে যাচ্ছি, যখন ওরা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন। প্রিয় মাতা দেবী ওই কালের প্রামাণ্য সাক্ষী হিসাবে বর্তমান। পূর্ণ তিনি মাতা দেবী, পূর্ণ মাধুর্যে মৌনে, আর কি জ্যোতির্ময়। ইদানিং আরো গভীরভাবে বুঝতে পারছি তিনি কত সত্যভাবে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ নিবেদিতা ধ্রুব মন্দিরের 8ম পর্ব।